আসসালামু আলাইকুম। তো আজকে শুরু করতে যাচ্ছি ইট্যাবস 2016 এর লেকচার নাম্বার 3। তো আজকেও আমরা আলোচনা করব থিওরিটিক্যাল পার্ট। তো অনেকে মনে করতে পারে যে এখনো তো আমি সফটওয়্যারের কাজ শুরু করলাম না। তো এর কারণটা হচ্ছে যে আপনি যখন ইট্যাবস এ কাজ করবেন তখন ম্যাটেরিয়াল প্রপার্টিজ ইনপুট দিতে হবে। এখন আমি হয়তো আমার মতো ম্যাটেরিয়াল প্রপার্টিজ ইনপুট দিলাম, কিন্তু আপনি এইগুলো সম্পর্কে বিস্তারিত জানলেন না, তাহলে কিন্তু আপনার নলেজটা সম্পূর্ণ হলো না এবং আপনি ফিল্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রবলেম হবে। এর জন্য যেটা বেটার হয় যে আপনি এই ম্যাটেরিয়াল প্রপার্টিজ গুলা কি কি, মানে কোডে কি বলা আছে এগুলো সম্পর্কে ডিটেলসে কিছু জেনে এরপর হচ্ছে আমরা সফটওয়্যার অ্যানালাইসিসের দিকে অগ্রসর হবো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টিস। কি কি ম্যাটেরিয়াল প্রপার্টিস আছে, কি কি সেকশন প্রপার্টিস আছে, ম্যাটেরিয়াল প্রপার্টিস বেশি ইম্পর্টেন্ট না সেকশন প্রপার্টিস বেশি বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমি মানে ফিল্ডে কিভাবে ওই যে কংক্রিটের ক্ষেত্রে ওয়াটার সিমেন্ট রেশিও কিভাবে মেনটেন করবো, মানে টোটাল একটা মানে বড় একটা লেকচার আজকে নেওয়ার ট্রাই করবো। তো আহ, এখন আমরা দেখবো যে হোয়াট ইজ ম্যাটেরিয়াল প্রপার্টি। ম্যাটেরিয়াল প্রপার্টি কি? ম্যাটেরিয়াল প্রপার্টি হচ্ছে আমাদের সাধারণত, আমার লেখাটা একটু বাঁকা হতে পারে, সমস্যা নেই, যেমন পয়জনস রেশিও, এটা আমার একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। দেন কম্প্রেসিভ স্ট্রেংথ, এটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। দেন আমার ইউনিট ওয়েট, এটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। ঠিক আছে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। এখন এর মধ্যে আবার সেকশন প্রপার্টিটা আবার কি? সেকশন প্রপার্টি তো আমরা জানি, এখন ম্যাটেরিয়াল প্রপার্টি কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আমার বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে বলেন, অ্যানালাইসিসের ক্ষেত্রে বলেন, ম্যাটেরিয়াল প্রপার্টি সবসময় সেকশন প্রপার্টির চেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ ম্যাটেরিয়াল প্রপার্টি হচ্ছে মানে ম্যাটেরিয়াল প্রপার্টির উপর নির্ভর করে যে আপনার বিভিন্ন লোডে, স্ট্রেসে এবং অন্য আদার কন্ডিশনে বিল্ডিং এর রেসপন্স কেমন হবে, প্রত্যেকটা স্ট্রাকচারাল কম্পোনেন্টের রেসপন্স কেমন হবে। তো অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা আমার খুব জরুরি, হচ্ছে যে আমাদের ম্যাটেরিয়াল প্রপার্টি সম্পর্কে জানা। আর সেকশন প্রপার্টি কি? সেকশন প্রপার্টির মধ্যে আছে আপনার এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া আমার একটা সেকশন প্রপার্টি। মোমেন্ট অফ ইনার্শিয়া, তবে মোমেন্ট অফ ইনার্শিয়া সেকশন প্রপার্টি। দেন আমার সেকশন প্রপার্টির মধ্যে আছে উম, এই তো মানে এরিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, ও আচ্ছা আরেকটা আছে, আমি আমার ঠিক খেয়াল নেই, বলতে সেকশন মডিউলাস। এগুলো হচ্ছে আমার সেকশন প্রপার্টি। ওকে। তো এখন আমরা দেখবো যে হোয়াই ম্যাটেরিয়াল প্রপার্টিজ মোর ইম্পর্টেন্ট দেন সেকশন প্রপার্টি। এর কারণ হচ্ছে, এক নাম্বার কারণ যদি আমি বলি, এক নাম্বার কারণ হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি ডিটারমাইন করে যে বিভিন্ন ধরনের লোডিং কন্ডিশনে এবং বিভিন্ন ধরনের স্ট্রেসের কন্ডিশনে আমার বিল্ডিং এর রেসপন্স কেমন হবে, এটা নির্ভর করে। এবং এটা অনেক কিছু ডিফাইন করে, বিভিন্ন মানে পুরো বিল্ডিং এর গ্লোবাল স্টাবিলিটি বজায় রাখতে ম্যাটেরিয়াল প্রপার্টি সবচেয়ে বেশি সাহায্য করে। যেমন আমি যদি আপনাকে বলি যে কম্প্রেসিভ স্ট্রেংথ, আমরা তো শুনেছি যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ। তো কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ বলতে আমরা কি বুঝি? কম্প্রেসিভ স্ট্রেংথ মানে এর ক্যাপাসিটি। সোজা কথা, ক্যাপাসিটি কি? মানে সর্বোচ্চ কি পরিমাণ লোড অ্যাপ্লাই করলে ফেইলিয়ার হবে না, সেটা হচ্ছে কি আমার কম্প্রেসিভ স্ট্রেংথ। সর্বোচ্চ কি পরিমাণ কম্প্রেসিভ লোড আমরা অ্যাপ্লাই করতে পারবো। তারপর আবার যে আমাদের স্টিলের যে উইল্ড স্ট্রেংথ, আমরা যে ইয়েল্ড স্ট্রেংথ তো শিখেছি, মানে যে পরিমাণ লোড অ্যাপ্লাই করলে প্লাস্টিক ডিফর্মেশন হওয়া শুরু হয়, সেটা হচ্ছে ইয়েল্ড স্ট্রেংথ। তো ইয়েল্ড স্ট্রেংথের যে প্রপার্টিটা, এটা একটা ম্যাটেরিয়াল প্রপার্টি। এইটা আবার হচ্ছে আমাদের যে রেইনফোর্সমেন্টের যে ডিজাইন, এই ক্ষেত্রে আবার এই স্টিলের ইয়েল্ড স্ট্রেংথটা জানা মানে আমাদের জরুরি। এখন তো আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো, মানে মূলত একটা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট ম্যাটেরিয়াল প্রপার্টির মধ্যে, এরপর আছে কম্প্রেসিভ স্ট্রেংথ এবং ইয়েল্ড স্ট্রেংথ। এদের মধ্যে এই যে ইউনিট ওয়েট, এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ইউনিট ওয়েট, এটা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপনাকে বলে রাখি, যেমন মনে করেন ইউনিট ওয়েট যদি বেশি হয় তাইলে কি হবে? আমাদের যে বেসমেন্ট, আমাদের যে বেস আছে বিল্ডিং এর, সেই বিল্ডিং এর বেসে যদি আমি মানে আমাদের যদি পুরো বিল্ডিং এর ইউনিট ওয়েটটা বেশি হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের বেসমেন্ট বড় দিতে হবে, ফাউন্ডেশন বড় দিতে হবে। ঠিক আছে, ফাউন্ডেশনের সাইজ বেড়ে যাবে, ফাউন্ডেশনের সাইজ বাড়বে, কস্ট বাড়বে, কস্ট বাড়বে। তো মানে এরকম কিছু প্রপার্টি আছে, ইউনিট ওয়েটের অনেক সিগনিফিকেন্ট আছে। কম্প্রেসিভ স্ট্রেংথ এবং ইয়েল্ড স্ট্রেংথ সম্পর্কে তো আমরা আলোচনা করছি। এবং সবসময় মনে রাখবেন, এবং সেকশন প্রপার্টি নিয়ে যদি দুই একটা কথা বলি, যে সেকশন প্রপার্টি কি করে আপনার ম্যাটেরিয়ালের লোকাল পারফরমেন্স, সেকশন প্রপার্টি হচ্ছে লোকাল পারফরমেন্সের সাথে যুক্ত। যেমন আমি যদি বলি যে বেন্ডিং, আমাদের যে বিমের যে বেন্ডিং হয়, বেন্ডিং, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এরকম সেকশনাল যে প্রপার্টি গুলো আছে, বিয়ারিং, বেন্ডিং স্ট্রেস, শিয়ার স্ট্রেস, এগুলোর সাথে রিলেটেড হচ্ছে আমার সেকশন প্রপার্টি। এবং আমাদের যে ম্যাটেরিয়াল প্রপার্টি, এটা হচ্ছে পুরো বিল্ডিং এর স্টাবিলিটির সাথে, গ্লোবাল স্টাবিলিটির সাথে রিলেটেড। এবং এটার উপর নির্ভর করে যে লোডের প্রভাবে অথবা স্ট্রেসের প্রভাবে আমাদের বিল্ডিং এর রেসপন্স কেমন হবে।
এখন এই যে আপনারা এই ছবিটা দেখতে পাচ্ছেন, আমি মনে হয় শিওর যে সবাই দেখতে পাচ্ছেন। এটা কি, এই কি হচ্ছে, মানে আর্থকোয়াকের ফলে আমার বিল্ডিং ফেল করছে। হ্যাঁ, আর্থকোয়াকের ফলে বিল্ডিং ফেল করছে। এখন আমরা দেখবো যে জানার চেষ্টা করব যে আর্থকোয়াকের সাথে ইউনিট ওয়েটের কি সম্পর্ক। এখন আমি যদি বলি যে আমাদের আর্থকোয়াক কেন হয়, এটা নিয়ে একটু যদি আলোচনা করি প্রথমে। আর্থকোয়াক কেন হয়? আমাদের যে টেকটনিক প্লেট গুলো আছে গ্রাউন্ডে, টেকটনিক প্লেট, সেই টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে আর্থকোয়াক হয়। আর্থকোয়াক হয় টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে আর্থকোয়াক হয়। এখন টেকটনিক প্লেট যখন মুভ করে তখন আমাদের কি হয়, গ্রাউন্ডটা শেকিং করে। আপনি যে চেষ্টা করেন, আমি কি দিয়ে বোঝাবো, এই যে মনে করেন হচ্ছে আমি স্ট্যান্ডটা দিয়ে বুঝাই। টেকটনিক প্লেট যখন মুভ করে এই হচ্ছে আমার ফাউন্ডেশন। যখন গ্রাউন্ড আমার মুভ করে তখন কি হয়, তখন হচ্ছে আমার ফাউন্ডেশনও কি শেকিং হয়, সাথে সাথে শেকিং হয়। তো তাহলে যদি শেকিং হয় তাহলে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে বেসমেন্ট তাদের শেকিং হইতেছে। হ্যাঁ, এভাবে শেকিং হচ্ছে। তো বেসমেন্টে কি একটা অ্যাক্সেলারেশন প্রডিউস হয়, অ্যাক্সেলারেশন হয় অথবা ত্বরণ হয় যদি বাংলায় বলি। এবং নিউটনের দ্বিতীয় সূত্রানুসারে আমরা কি জানি, যে এফ ইকুয়াল টু এম এ। এটা তো জানি যে এফ ইকুয়াল টু এম এ, এম এ। এখন আমরা তো জানলাম যে এ কি হচ্ছে অ্যাক্সেলারেশন, যেটা হচ্ছে আমার গ্রাউন্ডের শেকিং এর ফলে পরবর্তীতে আমার ফাউন্ডেশনে ট্রান্সফার হয়েছে অ্যাক্সেলারেশন। আর এমটা কি, এমটা হচ্ছে মাস অফ দি স্ট্রাকচার, মাস অফ দি স্ট্রাকচার। এখন আমার যদি ইউনিট ওয়েট বেশি হয়, যদি আমি যেই কংক্রিট ইউজ করছি সেই কংক্রিটের যদি ইউনিট ওয়েটটা বেশি হয়, অথবা যেই ম্যাটেরিয়াল ইউজ করছি সেই ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট যদি বেশি হয়, তাহলে কি হবে, এই আমার এম এর ভ্যালু বাড়বে। এম এর ভ্যালু বাড়লে টোটাল আমার এফ এর ভ্যালু বাড়বে। এই এফটাকে বলা হয় হচ্ছে ইনার্শিয়াল ফোর্স। ইনার্শিয়াল ফোর্স, ইনার্শিয়াল ফোর্সটা কি, যখন আপনার গ্রাউন্ডের শেকিং এর ফলে যখন এই ফোর্সটা ডেভেলপ হবে, তখন এই ফোর্সটা রেজিস্ট করার জন্য বিল্ডিং এর অভ্যন্তরে যে ফোর্সটা তৈরি হবে সেটা হচ্ছে ইনার্শিয়াল ফোর্স। এবং এই ইনার্শিয়াল ফোর্স কি হবে, বিল্ডিং এর বিভিন্ন মেম্বারে, কলাম, বিম, এগুলো এই স্ট্রেস আকারে ট্রান্সফর্ম হবে, স্ট্রেস আকারে ট্রান্সফার হবে। তো এর জন্যই দেখা যায় যে বিল্ডিং এর যদি ওয়েটটা আমার বেশি হয়, মাসটা যদি বেশি হয়, তাহলে কিন্তু কলাম সাইজ, বিম সাইজে হিউজ পরিবর্তন আমার আনতে হবে, যদি আমার আর্থকোয়াক প্রোন জোনে যদি আমার বিল্ডিংটা করা হয়। কারণ যদি আর্থকোয়াক প্রোন জোনে করা হয় তাহলে হিউজ প্রবাবিলিটি আছে যে আমার স্ট্রেস ট্রান্সফার হয়ে বিম কলামে যাবে। তখন আমার বিম কলামের সেই ক্যাপাসিটি থাকতে হবে যেন সেই কি কি করতে পারে, ওই স্ট্রেসটাকে অ্যাবজর্ব করতে পারে। তো এরকম একটা ক্যাপাসিটি থাকতে হবে। এর জন্য আমাদের দেখা যায় যে সেই ক্ষেত্রে আমাদের রেইনফোর্সমেন্টের একটা চেঞ্জ হয়, আমাদের রেইনফোর্সমেন্টের একটা চেঞ্জ হয়। আচ্ছা, রেইনফোর্সমেন্টেরও চেঞ্জ হয়, চেঞ্জ হয়। তো আসুন আমরা নেক্সট লেকচারে যাই। নেক্সট লেকচারে হচ্ছে দেয়া আছে ইউনিট ওয়েট। আচ্ছা, ইউনিট ওয়েট। এখন এই ইউনিট ওয়েট নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি কনফিউশন। কনফিউশনটা কি, আপনি যার কাছেই জিজ্ঞেস করবেন, আপনি থিওরিতে পড়েন অথবা অন্য যাকে জিজ্ঞেস করবেন, সবাই যদি বলে, কাউকে যদি জিজ্ঞেস করেন যে কংক্রিটের ইউনিট ওয়েট কত, সবাই এক বাক্যে বলবে যে 150 পাউন্ড পার সিএফটি। 150 পাউন্ড পার সিএফটি। এবং আসলে 150 পাউন্ড পার সিএফটি এটা কোনো ইউনিভার্সাল কন্ডিশন না, এটা কোনো ইউনিভার্সাল ইনফো না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে ক্যালকুলেশন করি সেটা হচ্ছে আমরা 150 পাউন্ড পার সিএফটি ধরে করি। কিন্তু এর ফলে যেটা হয়, এর ফলে যে প্রবলেমগুলো হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। কিন্তু এর আগে আমরা দেখে নিই যে আমাদের বিএনবিসির 2020 ভলিউম 2 চ্যাপ্টার 2 সেকশন 2.2.4 বলা আছে, যদি আমি স্টোন এগ্রিগেট ইউজ করি এবং আনরেইনফোর্সড অবস্থা ইউজ করি, তাহলে এর ইউনিট ওয়েট হচ্ছে 22.8 কিলো নিউটন পার মিটার কিউব। এবং আমি যদি ব্রিক এগ্রিগেট ইউজ করি আনরেইনফোর্সড, তাহলে এইটার ইউনিট ওয়েট হচ্ছে 20.4 কিলো নিউটন পার মিটার কিউব। এবং রেইনফোর্সড কংক্রিটের ক্ষেত্রে তাহলে কি করতে হবে, রেইনফোর্সড কংক্রিটের জন্য প্রতি 1% ভলিউম, মানে প্রতি 1% ভলিউম অফ মেইন রেইনফোর্সমেন্টের জন্য আমার 0.63 কিলো নিউটন পার মিটার কিউব কি করতে হবে, মানে ইউনিট ওয়েট অ্যাড করতে হবে প্রত্যেক 1% ভলিউমের জন্য, মানে ভলিউম অফ মেইন রেইনফোর্সমেন্টের জন্য। এখন আমরা যে প্রবলেমটা করি সেটা হচ্ছে, দেখেন এইখানে কিন্তু আমরা মূলত যে বাংলাদেশে এখনো আমরা এফপিএস থেকে বের হতে পারিনি। আমরা এফপিএস নিয়ে কাজ করি। তো এফপিএস এর ক্ষেত্রে স্টোন এগ্রিগেটের ক্ষেত্রে হচ্ছে 150 পাউন্ড পার সিএফটি, আর ব্রিক এগ্রিগেটের জন্য 135 পাউন্ড পার সিএফটি। এখন এইখানে হচ্ছে আমার আসল কথাটা আসবে, যে দেখেন যে ব্রিক এগ্রিগেটের ক্ষেত্রে হচ্ছে 135 পাউন্ড পার সিএফটি। তো ধরেন মানে ইঞ্জিনিয়ার একটা বিল্ডিং করছে এমন ভাবে, মানে ডিজাইন করছে যে সে ডিজাইন করছে হচ্ছে 150 ধরে পাউন্ড পার সিএফটি, কিন্তু সে বিল্ডিং বানাইছে হচ্ছে এই ব্রিক দিয়া। তাহলে কি হবে, দেখেন প্রত্যেক সিএফটি তে কিন্তু আমি 15 পাউন্ড এক্সট্রা লোড ধরতেছি, 15 পাউন্ড এক্সট্রা লোড ধরতেছি, মানে কংক্রিটের ভলিউম ধরতেছি। এর ফলে কি হচ্ছে, দেখেন আপনি চিন্তা করেন যে একটা বিল্ডিং এ কি হিউজ পরিমাণ মানে সিএফটি আমার কংক্রিট খরচ হয়।
তো এই ক্ষেত্রে প্রত্যেক সিএফটি তে আমরা 15 পাউন্ড এক্সট্রা ধরতেছি। এর ফলে কি হবে? এর ফলে কিন্তু আমরা অনেক বেশি লোড ধরে ডেড লোড ধরে ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছি। এর ফলে দেখা যায় যে যেই ফাউন্ডেশন, আমরা যে ফাউন্ডেশনে আইসোলেটেড ফুটিং অথবা ওটাকে কি বলে, আইসোলেটেড ফুটিং, ফুটিং আমার মনে করেন ফাউন্ডেশন হয়ে যাচ্ছিল, তো সেইখানে আমার ম্যাট অথবা রাফ ফাউন্ডেশন ইউজ করা লাগতেছে। ম্যাট অথবা রাফ ফাউন্ডেশন ইউজ করা লাগতেছে। এবং আমার কি ফাউন্ডেশনের সাইজও বড় হল, মানে বড় করা লাগতেছে, কলাম সাইজ, বিম সাইজের চেঞ্জ আসতেছে। শুধুমাত্র কিসের জন্য? আমার এই যে স্টোন অ্যাগ্রিগেট আপনি 150 সিএফটি পাউন্ড পার সিএফটি ইউজ করার কারণ। কারণ আপনার স্টোনের জন্য হবে 150 আর ব্রিকের জন্য হবে 135। তো এর জন্য দেখেন যে আপনার খুব ছোট্ট একটা ডিসিশন কি একটা ইম্প্যাক্টফুল কাজ করতে পারে। যে এর জন্য হচ্ছে প্রপার নলেজটা আমাদের জরুরি। এখন আমরা কথা বলবো একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রপার্টি নিয়ে, সেটা হচ্ছে আমাদের ভলিউম 2 চ্যাপ্টার 5 এ বলা আছে যে মডুলাস অফ ইলাস্টিসিটি। তো মডুলাস অফ ইলাস্টিসিটি, আপনার মডুলাস অফ ইলাস্টিসিটির সিগনিফিকেন্সটা হচ্ছে কোথায়? স্টিফনেসে। স্টিফনেস, স্টিফনেসটা কি? স্টিফনেস হচ্ছে 1 ইউনিট ডিফরমেশন হতে হতে যে পরিমাণ লোড লাগে, লোড লাগে। আমি যদি ম্যাথমেটিক্যাল একটা ফর্মুলা দিয়ে বোঝাই, তাহলে স্টিফনেস হচ্ছে ই ইন্টু আই। আমাদের মডুলাস অফ ইলাস্টিসিটি এবং মোমেন্ট অফ ইনার্শিয়ার মাল্টিপ্লিকেশন অথবা প্রোডাক্টই হচ্ছে আমার স্টিফনেস। এখন স্টিফনেস যত বেশি হবে তত হচ্ছে আমার বিল্ডিং এর জন্য ভালো, ততই আমার বিমের ডিফ্লেকশন কম হবে। হ্যাঁ। এখন সাধারণত আমরা অনেক সময় দেখা যায় যে, মানে এখন এই স্টিফনেসটা কিভাবে কমানো যায়, মানে বাড়ানো যায়, সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এর আগে আমরা দেখে নিই যে মডুলাস অফ ইলাস্টিসিটি অর্থাৎ ই এর যে মানটা, হ্যাঁ, সেই ই এর মানটা আমরা কিভাবে, মানে ই এর মানটা কেমন হবে? সেটা হবে স্টোন এগ্রিগেটের জন্য 4700 ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি কি? 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। ইসের জন্য সেটা হচ্ছে 28 ডেজ কম্প্রেসিভ স্ট্রেংথ। আর ব্রিক এগ্রিগেটের জন্য হচ্ছে 3750 ইন্টু এফ প্রাইম সি। ঠিক আছে, এখানে অবশ্যই এফ প্রাইম সি হচ্ছে আমি মেগা প্যাসকেলে নিব। এখন আমরা যেহেতু এফপিএস এ ক্যালকুলেশন করি, তো এফপিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে 57,000 ইন্টু এফ প্রাইম সি, যেখানে এফ প্রাইম সি হচ্ছে পিএসআই, আর ব্রিক এগ্রিগেটের জন্য 45,155 ইন্টু এফ প্রাইম সি। এফ প্রাইম সি হচ্ছে পিএসআই। এখন আমরা সাধারণত যে 4 স্টোরি বিল্ডিং গুলো যে সাধারণত করি, সেই 4 স্টোরি বিল্ডিং এ কিন্তু আমরা 20 মেগা প্যাসকেলই ধরে নিই। আমাদের মানে মিনিমাম হচ্ছে টোয়েন্টি মেগাপ্যাসকেল যদি আমাদের কংক্রিটের এফএমসি হয় তাহলে মোটামুটি চলে। কারণ কি আপনাদের এখানে কিন্তু উইন্ড লোডের ইফেক্ট বলেন অথবা আর্থকোয়াকের ইফেক্ট বলেন তেমন একটা পরিমাণে হয় না, যদি না এটা সমুদ্রের খুব কাছাকাছি থাকে আমাদের বিল্ডিংটা, একেবারে সমুদ্রের উপকূলে। তো এরকম কন্ডিশন ব্যতীত আমি যদি নর্মাল কন্ডিশন চিন্তা করি, তাইলে এই ক্ষেত্রে যেহেতু আপনাদের বিল্ডিং 4 তলা একটা বিল্ডিং, মানে কি 40 ফিট হাইট, তো 40 ফিট হাইট তেমন একটা বাতাসের বাধাও আসে না, গাছেই তো আপনার গাছগাছালিতেই তো বাতাসের বাধা অনেক অ্যাবজর্ব করে ফেলে। তো সেই ক্ষেত্রে তেমন প্রবলেম হয় না। তো মানে 20 এমপি তো খুব ভালো, মিনিমাম কংক্রিট স্ট্রেংথ হচ্ছে যদিও 20 এমপি বলা আছে আমাদের, কিন্তু আপ টু 4 স্টোরি 17 এমপি এ আমাদের রিল্যাক্স, 17 এমপি এ তো আমরা রিল্যাক্স থাকতে পারি। এখন আহ, এখানে একটা প্রশ্ন আসছে যে কখন আমরা হচ্ছে 21 এমপি এ ইউজ করব, কখন আমরা 21 এমপি ইউজ করব? আচ্ছা হ্যাঁ, এটা একটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কখন 21 এমপি এ ইউজ করব। 21 এমপি আমরা ইউজ করবো হচ্ছে জোন 3 এবং জোন 4 এর জন্য। জোন 3 এবং জোন 4, জোন 4 এই জায়গায় একটা স্পেশাল মানে ফ্রেম কন্ডিশন চলে আসে, একটা মোমেন্ট ফ্রেম কন্ডিশন, মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই কন্ডিশন চলে আসে। এই কন্ডিশনের আওতায় জোন 3 জোন 4, মানে আমি বলেছি সিলেট, তারপর হচ্ছে আপনার বগুড়া, এইসব এলাকায় আমার 4 তলার উপরে যদি বিল্ডিং করি অবশ্যই আমার 21 এমপি এ থাকতে হবে মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। ঠিক আছে। এই এখন আর একটা কথা হচ্ছে যে দেখেন, আমরা যতই এই ডিজাইন করি না কেন, মানে 20 এমপি করি অথবা মানে 3000 পিএসআই কংক্রিট স্ট্রেন্থ করি অথবা 4000 করি, আমাদের ফিল্ডে কিন্তু সেটা ইউটিলাইজ আমরা হয় না। আচ্ছা, এর কারণ অনেকে বলতে পারেন যে প্রপার মিক্সিং রেশিও হয় কিনা। মিক্সিং রেশিও হয়তো মোটামুটি মেনটেন হয়, কিন্তু যেটা মেনটেন হয় না সেটা হচ্ছে পানি। কারণ আমাদের যে মিস্ত্রিরা সেটা হচ্ছে তারা হচ্ছে অতিরিক্ত পরিমাণ পানি দেয় আমাদের কংক্রিটে। এই অতিরিক্ত পানি দেয়, এখন তাদের সাথে আপনি আপনি পারবেন না কথায়। কারণ যদি তাদের সাথে যদি ঝগড়া করতে যান তো তারা বলবে যে পানিতে কি হয়, পানি আর কি ইম্পর্টেন্ট, পানির তো কোনো ইম্পর্টেন্স নাই সে জায়গায়। কিন্তু আজকে আমরা দেখবো যে কিভাবে শুধুমাত্র পানি আপনার স্টিফনেস কে মেনটেন করে কংক্রিটের, এবং পানি কম দিয়ে আপনি কিভাবে বিম কলামের সাইজ কমিয়ে, মানে পানি সঠিক পরিমাণে দিয়ে যে ইম্প্যাক্টটা তৈরি হবে, সেই ইম্প্যাক্টের ফলে আপনি বিম কলামের সাইজ কমিয়ে কিভাবে আপনি পুরো বিল্ডিং এর কস্টটাকে রিডাকশন করতে পারবেন। ঠিক আছে, সেটা নিয়ে আমি আলোচনা করবো আজকে। তো আহ, এটা নিয়ে আলোচনা করার জন্য এই যে আমি রিলেশনশিপ বিটুইন বলছি যে মেসন অ্যান্ড ইঞ্জিনিয়ার প্রপার সমন্বয় নাই, যেটা আমরা ডিজাইন করি সেইটা আমাদের ফিল্ডে আসে না। ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা সাধারণত, এই ক্ষেত্রে আমি একটা আপনার গল্প বলি যে আমার এক স্যার আছে, সেই স্যার বলছিল যে হচ্ছে তারা হচ্ছে করে কি, সে বিভিন্ন প্রকার আবার কেমিক্যাল ইউজ করে। এখন তারা তো আর বুঝে না যে কেমিক্যাল, কোন কেমিক্যাল
কোনটা কি, কেমিক্যাল তো অনেক ধরনের আছে, আপনারা জানেন যে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার আছে, প্লাস্টিসাইজার আছে, তারপর হচ্ছে আপনার কুইক সেটিং, সিমেন্টের কুইক সেটিং এর জন্য আছে। ঠিক আছে, এরকম অনেক ধরনের কেমিক্যাল কিন্তু আছে, সুপার প্লাস্টিসাইজার আছে। হ্যাঁ, তো তারা কি করে যে আমার এক মানে এক সময় মানে স্যার বলছিল যে হচ্ছে একটা প্রজেক্টে এমনিতেই যেমন আমরা যদি বলি যে আমরা, তারা তো আর আমাদের মতো ওইভাবে সিমেন্ট দেয় না, তারা ব্যাগ হিসেবে সিমেন্ট দেয়। তো ব্যাগ হিসেবে সিমেন্ট দিলে তারা যদি এক ব্যাগ সিমেন্ট দেয়, তো এক ব্যাগের জন্য আমরা যদি ওয়াটার সিমেন্ট রেশিও ধরি হচ্ছে 0.45, 0.45 সাধারণত 0.4 থেকে 0.45 নর্মাল কন্ডিশনে ধরি, তাহলে আমার পানির পরিমাণ আসে হচ্ছে আপনার 0.45, 22.5 লিটার, মেবি 22.5 লিটার, 22.5 লিটার মেবি, দেখো 50 × 0.45, হ্যাঁ 22.5। কিন্তু আমাদের বিখ্যাত মিস্ত্রিরা তারা দেখা যায় যে 28 লিটার অথবা 30 লিটার পানিও অনেক সময় দিয়ে দেয়। এর ফলে এবং মানে ওই যে স্যারের যে ঘটনাটা সেটা হচ্ছে যে সে অলরেডি পানি অনেক বেশি দিছে। পানি বেশি দেওয়ার পরে যে মিস্ত্রিরা বলছে বাড়ির মালিককে যে আপনি কেমিক্যাল কিনে নিয়ে আসেন, তো সে বাজারে গিয়ে কিনে আনছে কি জানেন, সুপার প্লাস্টিসাইজার। সুপার প্লাস্টিসাইজার কিনে নিয়ে আসছে। এখন এই সুপার প্লাস্টিসাইজারের কাজটা কি? সুপার প্লাস্টিসাইজার যেটা করে সেটা হচ্ছে যে আপনার মনে করেন আপনি পানি দিচ্ছেন কম, আপনার পানি কম, ঠিক আছে, আপনার পানি লাগবে 20 লিটার, আপনি সেখানে পানি দিচ্ছেন 10 লিটার, কিন্তু আপনি যদি সুপার প্লাস্টিসাইজার ইউজ করেন তাহলে সেই পানির পরিমাণটা আর পানি না দিলেও পানির এফেক্টটা আপনার বাড়িয়ে দেবে এখানে, সেরকম পানি কম দেওয়ার ফলে আপনার যে মানে প্রবলেমটা হয়েছিল সেই প্রবলেমটা আর হবে না। এটা হচ্ছে সুপার প্লাস্টিসাইজারের কাজ। এখন সে কি করছে, সে হচ্ছে এমনিতে যেখানে 22.5 দেওয়ার কথা পানি, 22.5 লিটার, সেখানে সে অলরেডি 30 লিটার পানি ইউজ করে ফেলছে। এবং সে আবার কি করছে, সে আবার কি প্লাস্টিসাইজার, যেন তেন প্লাস্টিসাইজার ইউজ করেনি, সে ইউজ করছে সুপার প্লাস্টিসাইজার। সুপার প্লাস্টিসাইজার। এর ফলে কিন্তু দেখা যায় যে ওভারঅল যদি, কারণ তার 30 লিটার, এখানে দেখা গেছে যে আরো 20 লিটার তার হয়ে গেছে, তাহলে ওভারঅল এফেক্ট তার অনেক বেড়ে গেছে। তখন যদি দেখি যে আমরা যে ওয়াটার সিমেন্ট রেশিও চিন্তা করি, তখন দেখা যাবে যে হয়তো ওয়াটার সিমেন্ট রেশিও হয়ে গেছে 0.8। ঠিক আছে, তো মানে এর ফলে দেখা যাচ্ছে যে আমরা মানে মানে সাধারণত মানে হাই মানে যেই স্ট্রেংথে ডিজাইন করি ওই স্ট্রেংথ তো মেনটেন হয় না। 4,000 ডিজাইন করি আমরা, 3,000ও মানে সাইটে ইমপ্লিমেন্ট হয় না এর জন্য। তো এর জন্য আমরা কি করি যে 3,000, হয়তো 3,000 পিএসআই দিয়ে ডিজাইন করি আমরা। এখন এই 3,000 পিএসআই এর জন্য দেখা যাচ্ছে যে আমার এই 3,000, যেহেতু 3,000 পিএসআই দিয়ে ডিজাইন করছি, আমার বিম কলামের সাইজ বড় দেওয়া লাগে। ঠিক আছে, এখন কিছু করার নাই আসলে, এটা হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা, এটাই এখন চলে। ঠিক আছে, এখন আমরা দেখবো যে হাউ কস্ট ক্যান বি মিনিমাইজড বাই রিডিউসিং ওয়াটার কন্টেন্ট, অথবা ওয়াটার কন্টেন্ট রিডিউস করলে আমার কিভাবে হচ্ছে আমি মানে হাই স্ট্রেংথ গেইন করতে পারি এবং স্টিফনেস বাড়াইতে পারি। ঠিক আছে, তো স্টিফনেস, এই জন্য আমরা চিন্তা করি যে আমরা একটা পানির পাত্র চিন্তা করলাম, যে পানির পাত্রের হচ্ছে 20 ফিট হচ্ছে হাইট, এটা হচ্ছে 2 ফিট, এবং আপনি চিন্তা করেন যে এইদিকে বুঝছেন, মানে হচ্ছে এই যদি আমি একটু ঠিকভাবে আঁকি, আমার যদি আঁকা খুব একটা ভালো না, তো হচ্ছে এই, হ্যাঁ, এই ক্ষেত্রে মানে এইটুকু হচ্ছে আবার 60 ফিট চিন্তা করি, তাইলে আমার ভলিউম কত, ভলিউম হচ্ছে 20 × 2 × 60, এত কিউবিক ফিট, কিউবিক ফিট, এত কিউবিক ফিট, তাহলে এই এত কিউবিক ফিট এখান থেকে আমার বের হয় হচ্ছে 2400, 2400 সিএফটি। এখন 2400 সিএফটি ভলিউমের জন্য আনুমানিক আপনি ধরেন, আমি তো জানি না, ধরেন যে আপনি যে 200 ব্যাগ সিমেন্ট লাগবে, সিমেন্ট লাগবে। তাহলে তো আমরা তো দেখছি যে এক ব্যাগ, এখন আপনি এক ব্যাগ সিমেন্টে 22.5 লিটার লাগে পানি। তো তারা কি করছে, তারা সাপোজ 32.5 লিটার ইউজ করছে, তাহলে প্রত্যেক ব্যাগ সিমেন্টে হচ্ছে 10 লিটার করে পানি অ্যাড করছে। সে 10 লিটার যে পানি অ্যাড করছে, তাহলে আমার টোটাল 200 যদি ব্যাগে চিন্তা করি, 200 ব্যাগ, 200 ব্যাগে আমার কত লিটার পানি লাগছে, 2,000 লিটার পানি, 2,000 লিটার। ঠিক আছে, এখন 2,000 লিটার পানি লাগছে। এখন আমার আহ, আচ্ছা, এক বস্তায় হচ্ছে 100, 200, 2,000 লিটার, এখন 1 লিটারে হচ্ছে আমরা জানি যে 1,000 লিটার সমান সমান হচ্ছে 1 মিটার কিউব, 1 মিটার কিউব। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মানে সোজা কথা কি, এইখানে আমার সিমেন্ট কি দেওয়া লাগছে, মানে মানে আমার পানির পরিমাণ কি, পানি খুব মানে 200 যদি ব্যাগ হয়, তাহলে কি দেখতে পাচ্ছেন যে এইখানে 2,000 লিটার পানি আমার এক্সেস এসে পড়েছে। এখন এক্সেস আসার ফলে যেটা হবে, পানি তো আমার এই ঢালাইয়ের মধ্যে থাকবেই, আমার কংক্রিটের মধ্যে থাকবেই। তো পরবর্তীতে কি হবে, যেটা এই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ, শ্রিঙ্কেজ হবে কি, শ্রিঙ্কেজ হচ্ছে হঠাৎ করে যদি সাডেন রিডাকশন অথবা এক্সপানশন হয় ভলিউমের, রিডাকশন অথবা এক্সপানশন হয় ভলিউমের, তখন হচ্ছে আমরা কি কংক্রিটে ক্র্যাক দেখতে পাই, ক্র্যাক, ক্র্যাক দেখা যায়, দেখা যায়। তো এর ফলে কি হয় যে দেখেন, আপনি পানি কিন্তু ওইখানে যতটুকু থাকার কথা তার চেয়ে প্রায় 2,000 লিটার পানি কিন্তু অলরেডি কংক্রিটের ভিতরে আছে। এখন ওই পানি তো আর কংক্রিটের ভিতরে থাকবে না, সে হচ্ছে দেখা যাচ্ছে টেম্পারেচারের জন্য, টেম্পারেচারে যে ভেরিয়েশন হবে তার জন্য হোক আর যার জন্য হোক, সে কিন্তু বের হয়ে আসবে আমার
স্ট্রাকচার থেকে যদি বের হয়ে আসে, তাহলে ওই যে ভয়েড গুলো তৈরি হয়েছে ওইখানে, এই ভয়েড গুলা কি করবে, কারণ ওটা তো যেই জায়গা থেকে বের হয়ে আসছে ওইখানে তো ভয়েড থেকে গেছে, তাহলে ওই ভয়েড গুলা কি করবে, ভয়েড যত বেশি আমার স্ট্রেংথ তত কমে যাবে, ফলে আস্তে দেখা যাবে যে আমার কংক্রিটটা গুঁড়া হয়ে গেছে। তো তো সাধারণত মানে এই ক্ষেত্রে প্রবলেমটা হয়। আর আমরা যদি প্রপার, যেমন মনে করেন আমি যদি বলি যে 1:1.5:3, এই ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত আপনার 4000 PSI আমরা পাই কম, মানে কম্প্রেসিভ স্ট্রেস, এবং অবশ্যই এটা স্টোন এগ্রিগেটের জন্য, স্টোন এগ্রিগেট, স্টোন এগ্রিগেটের জন্য এই 4000 PSI এর কিন্তু স্টিফনেস অনেক বেশি, অনেক বেশি। 4000 PSI পাই আমরা। আর স্টিফনেস বেশি মানে কি, স্টিফনেস যত বেশি হয় বিল্ডিং তত হালকা, হালকা। বিল্ডিং হালকা মানে খরচ কম, আর কোয়াকের ঝুঁকি কম, ঝুঁকি কম। আপনি সবসময় মনে রাখবেন যে স্টিফনেস হচ্ছে এমন একটা প্রপার্টি যেটা, স্টিফনেস এর উপর অনেক কিছু ডিপেন্ড করে, যে এটি একটা মানে যত বেশি স্টিফ তত হচ্ছে আমার বিল্ডিংটা ভালো, তত হচ্ছে আমার স্ট্রাকচারাল এলিমেন্টটা ভালো। তো আমরা যেন চেষ্টা করবো যেন প্রপার স্টিফনেস যেন মেনটেন করা হয়। তো আজকে ছিল এই পর্যন্তই, আগামীতে আমরা হচ্ছে নতুন আরো লেকচার সিরিজ নিয়ে আসবো, এবং আস্তে আস্তে দেখা যাবে যে 2-3 ক্লাস পরে আমরা চেষ্টা করবো যে আমরা সফটওয়্যারের ইনিশিয়ালাইজেশনের দিকে অগ্রসর হওয়ার ট্রাই করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।